বাসের মধ্যে অসভ্যতম করলে গুন্ডাদের উচিত শিক্ষা দেয় তটিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে শিবপ্রসাদ কাহিনীকে ফোন করলে তখন কাহিনী সবকিছু বলে দেয় শিবপ্রসাদকে নিজের লোক ভেবে। এরপরে শিবপ্রসাদকে কাহিনী বলতে থাকে, আমি তো একটু আগে সব ডিটেলস দিয়ে দিয়েছি। যখনই মাল ডেলিভারি হয়ে গেছে তখনই তো সকল ডিটেলস চলে গেছে, তবে এখন আবার ফোন করার মানেটা কি? তখনই শিবপ্রসাদ বলতে থাকে, আমাকে আমাকে এখান থেকে বলা হয়েছিল খোঁজ নিতে, তাই খোঁজটা নিয়ে নিলাম। এরপরেই ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় কাহিনী সেখান থেকে বেরিয়ে যায়, সেখান থেকে বেরোতে থাকে। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, আমি আমি এখন কি করব? মনে হচ্ছে এক্ষুনি এক্ষুনি কিছু একটা করতে হবে আমাকে। মেয়েটাকে যে করে হোক ধরতে হবে, কোনোভাবে ছাড়লে হবে না। ওই মেয়েটা কোথায় যাচ্ছে, কি করছে, সবটাই জানতে হবে। এরপরে বলরামকে ফোন করে আর বলতে থাকে, আমি আমি শিওর এক্ষুনি এক্ষুনি মেয়েটা বেরিয়ে যাবে, তাই সাবধানে থাকিস। মেয়েটাকে কিন্তু কোনোভাবেই ছাড়বি না, আর ওকে ওকে ধরবি না, শুধু দেখবি ও কোথায় যায়। ছোট শুধু এটাই দেখবি, এর বাইরে আর কিছু দেখার প্রয়োজন নেই। এরপরে দেখা যায় তখনই সেখান দিয়ে যে গাড়িটার জন্য অপেক্ষা করছিল সেই গাড়িটা বেরিয়ে যায়। এরপরে মায়া ও বলরাম দুজনে গাড়িতে উঠে বসে। সৌরভ বলতে থাকে, এভাবে এভাবে তাড়া করার থেকে যদি যদি তটিনীকে উঠিয়ে আনা হয় তবেই তো সবটা সমাধান হয়ে যায়। এভাবে এভাবে সবটা হ্যান্ডেল করার কি প্রয়োজন? আমি তো বুঝতে পারছি না, এত কিছু করার কি কোনো প্রয়োজন আছে? প্রতিদিনকে তুলে নিয়ে এলেই তো বোঝা যায় যে সবটার আসল রহস্য কি। তখন এ কথা শুনে দেখা যায় বলরাম বলতে থাকে, একদম বাড়াবাড়ি করবে না। এরপরে মায়া বলতে থাকে, যা হবে সেটা সেটা বস ঠিক করবে, তুমি নয়, তাই তুমি একদম চুপ করে থাকো। এদিকে এদিকে কাহিনী গাড়ির মধ্যে বসে আছে আর বলছে, যে করে হোক আমাকে সবটা হ্যান্ডেল করতে হবে। এরপরে শীতল ফোন করে আর বলতে থাকে, কি ব্যাপার কাহিনী, কোথায় তুমি? তখনই কাহিনী বলতে থাকে, এই তো আমি বেরিয়ে পড়েছি। তখনই কাহিনী বলতে থাকে, তুমি তুমি সময় মতো মালটা কালেক্ট করে নিও, ওখানে হসপিটালে রাখা আছে, হসপিটালে সবকিছু ডিটেলসে রাখা আছে। তখন শীতল বলতে থাকে, একদম চিন্তা করবে না, আমি সময় মতো নিয়ে নেব, তুমি সাবধানে থেকো, তুমি তো জানো এখানে কি হতে পারে। এরপরে এরপরে কাহিনীর ডাউট হলে কাহিনী সেখান থেকে নেমে যায়। এরপর বলরামও গাড়ি থামিয়ে মায়াকে পাঠিয়ে দেয় কাহিনীর সঙ্গে কথা বলার জন্য। এরপরে দেখা যায় কাহিনীর সঙ্গে কথা বলতে থাকে মায়া। মায়া বলতে থাকে, তুমি আমাকে ভুলে গেছো? আমি তোমার বান্ধবী, তোমার মনে নেই আমরা একসঙ্গে পড়াশোনা করেছিলাম কলেজে একসঙ্গে, আমরা একসঙ্গে খেলাধুলো করতাম? তখনই কাহিনী বলতে থাকে, না আপনি ভুল করছেন, আমি প্রিয়সী নয়, আমি আমি কাহিনী, আমি এখানে থাকি না, আমি বাইরে পড়াশোনা করেছি, বাইরেই থেকেছি। তখনই এই কথা শুনে দেখা যায় মায়া বলতে থাকে, ও সরি, আপনি আপনি প্রিয়সী নয়, আমি তো ভেবেছিলাম আপনি প্রিয়সী, আমি তো ভেবেছিলাম আপনি প্রিয়সী চৌধুরী, আমার বান্ধবী, আমরা দুজনে একসঙ্গে পড়াশোনা করতাম। এরপরে কাহিনী সেখান থেকে চলে যায়। তখনই মায়া বলরামকে বলতে থাকে, নামটা বের হয়ে গেছে, ওর নাম হচ্ছে কাহিনী। এরপরে সবকিছু শুনতে থাকে সৌরভ। সৌরভ মনে মনে বলতে থাকে, তোমরা যাই করো না কেন কোনোভাবে কিচ্ছু করতে পারবে না, কোনোভাবে ধরতে পারবে না। এরপরে দেখা যায় এদিকে এদিকে শীতল নার্স সেজে বাব্বারকে সঙ্গে নিয়ে হসপিটালে চলে এসেছে। আর কাহিনী ফোনে ফোনে সবকিছু বলে দিচ্ছে। কাহিনী বলছে যে, তুমি এক্ষুনি হসপিটালে ঢুকো, ওখানে গিয়ে দেখবে একটি কর্নারে একটু স্লিপার আছে, সেখানে সেখানে কিছু কিছু স্যালাইনের বোতল আছে, সেখানে সেখানে গিয়ে তুমি দেখতে পাবে জিনিসপত্রগুলো রাখা আছে। এ কথা শুনে শীতল বলতে থাকে, তুমি কি মাথা টাল হয়ে গেছে তোমার? তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো? আমি এখন স্লিপার খুঁজবো? কোথায় খুঁজবো আমি? তখন এই কথা শুনে কাহিনী বলতে থাকে, তোমাকে খুঁজতে হবে না, তুমি সামনে এগো, দেখবে দেখবে সামনে একটি নার্স আসবে, সে তোমাকে শুধু বলবে শীতল, তুমি শুধু বলবে হ্যাঁ শীতল। তখনই তখনই তোমাকে উনি একটা ট্রে দিবে, আর সেই ট্রেতেই আছে সবকিছু, অনেকগুলো মেডিসিন থাকবে, তার পাশে একটি বক্স থাকবে, সেই বক্সটা নিয়ে নেবে। এরপরে দেখা যায় যেরকম কথা হয়েছে ঠিক সেরকম ভাবে সবকিছু হতে থাকে। এরপরে শীতল যখনই ট্রেটা নিতে যাবে ঠিক তখনই দেখা যায় কিছু লোকজন এসে বলতে থাকে, আমার আমার পতিকে বাঁচাও। এরপরে শীতল অবাক হয়ে যায়। এরপরে সবাই মিলে কান্নাকাটি শুরু করে। মায়া কাঁদতে থাকে আর বলতে থাকে, আমার পতিটা মরে যাবে, ডক্টর বলেছে মরে গেছে, কিন্তু আমি বিশ্বাস করি না, আমি এখানে বড় হসপিটালে নিয়ে এসেছি, আপনারা প্লিজ একটু ওনাকে দেখুন, দেখুন ওনার কি হয়েছে। এরপরে দেখা যায় তখনই ডক্টরের কথা বললে তখনই দেখা যায় পরশুরাম সেখান থেকে চাদর মোড়া থেকে বেরিয়ে আসে। আর এটা দেখে অবাক হয়ে যায় শীতল। শীতল বলতে থাকে, এটা কি করে হতে পারে, এটা এটা কি করে হতে পারে? এরপরে শিবপ্রসাদ সেই বক্সটা নিজের হাতে নিয়ে নেয়, নিজের হাতে নিয়ে বলতে থাকে, কি ব্যাপার, তোমরা কি ভেবেছিলে এভাবে সবকিছু পার হয়ে যাবে? কিছুতেই নয়, কিছুতেই
পার হতে পারবে না। এরপরে শিবপ্রসাদকে দেখে ভয় পেয়ে যায় শীতল। শীতল মনে মনে বলতে থাকে, আজকে আজকে অনেক বড় একটা লস হয়ে গেল। এবার আমাকে যে করে হোক এখান থেকে বাব্বারকে সঙ্গে নিয়ে বেরিয়ে যেতে হবে, তা না হলে ঝামেলায় পড়ে যাব। এরপরে এরপরে দেখা যায় শীতল শীতল ইশারা করে শুট করতে। তখনই পাশে থাকা গুন্ডাগুলো শুট করে দেয় বক্সটিতে। বক্সটি তখনই ফেটে যায়। এরপরে সব সব ডায়মন্ড গুলো মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে দেখা যায় এই সুযোগে শীতল, বাব্বার ও নার্সটি তিনজনেই সেখান থেকে পালিয়ে বেরিয়ে যায়। এরপরে শিবপ্রসাদ লোকগুলোর সঙ্গে ফাইট করতে থাকে। লোকগুলো শিবপ্রসাদের সঙ্গে ফাইট করছে, লোকগুলো তাদের সঙ্গে ফাইট করছে আর বলছে, আমি তোমাদের তোমাদের কিছুতেই ছাড়বো না। তোরা কি ভেবেছিস এভাবে এভাবে দেশের সম্পদ নষ্ট করবি? কিছুতেই হবে না। এভাবে দেশের জিনিস বাইরে পাচার করবি, বাইরের জিনিস দেশে নিয়ে আসবি, এটা এটা কিছুতেই সম্ভব না। এবার তোরা বুঝতে পারছিস কি হতে পারে তোদের? এরপরে দেখা যায় শিবপ্রসাদ সব কথাকেই মাথায় থাকে আর বলতে থাকে, সত্যি করে বল, সত্যি করে বল ওটা কে ছিল, আর কে ছিল ওটা, কার সঙ্গে তোরা এভাবে মাফিয়া গ্যাং এর সঙ্গে যুক্ত? সেই মাফিয়া গ্যাং এর লিডার কে? তখন তখন লোকগুলো দেখা যায় কোনো কথাই বলে না। পরশুরাম লোকগুলোকে বেধড়ক মারতে থাকে আর বলতে থাকে, তোদের কাউকেই ছাড়বো না। এরপরে দেখা যায় ডক্টর এসে বলতে থাকে, কি ব্যাপার, এখানে এসব কি হচ্ছে? এখানে কেন সিন ক্রিয়েট করা হচ্ছে আমি কি জানতে পারি? তখনই পরশুরাম বলতে থাকে, আপনি কেন হচ্ছে এসব জানতে চান? সেগুলো জানতে হলে আপনি আপনি এটা মাথায় রাখবেন, আমি হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ অফিসার পরশুরাম। আপনাকে আমি এক্ষুনি এক্ষুনি অর্ডার করছি, আপনি আপনি হসপিটালের লিস্টটা নিয়ে আসুন। সেখানে দেখুন কাহিনী বলে কেউ অ্যাডমিট ছিল কিনা, সেই পেপারসটা আমার চাই, ইমিডিয়েটলি পেপারসটা আমার চাই। এদিকে শীতল গাড়িতে উঠে বসেছে। শীতল গাড়িতে উঠে বসলে তখনই তখনই দেখা যায় কাহিনী আবার ফোন করে আর বলতে থাকে, কি ব্যাপার, মালটা কালেক্ট করেছেন? তখনই শীতল বলতে থাকে, না, মালটা হাতের বাইরে চলে গেছে, কালেক্ট করতে পারেনি। তখন এ কথা শুনে কাহিনী বলতে থাকে, আপনার দ্বারাই কোনো কাজই হবে না, কাজটা ঠিকভাবে করতে পারেননি। এখন এখন কি জবাব দেবেন আপনি? এখন তো সন্ধ্যায় মিটিং এ জবাব দিতে হবে। পারবেন দিতে? কত টাকা লস হলো আপনার কোনো ধারণা আছে? তখন এই কথা শুনে শীতল বলতে থাকে, মুখ সামলে কথা বলো, তুমি জানো না আমি কে? তুমি কার সঙ্গে কথা বলছো তোমার কোনো ধারণা নেই। তুই আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না। তখনই কাহিনী বলতে থাকে, তুমি জানো না আমি কে? আমি কাহিনী, আমার সঙ্গে বেশি কাহিনী করতে এসো না। তুমি তুমি কাজটা করতে পারোনি, তুমি ব্যর্থ, তোমার দ্বারাই কোনো কাজই হয়নি। আমি তোমাকে মিটিং এর সবার সামনে হ্যারাস করব। এরপরে দেখা যায় শিবপ্রসাদ ডিপার্টমেন্টে চলে আসে। তখনই মহিতোষ বাবু বলতে থাকে, ওয়েল ডান মাই চাইল্ড, ওয়েল ডান। তুমি তুমি যেটা করেছো অনেক ভালো হয়েছে, কিন্তু কিন্তু এবার আমাকে যে করে হোক জানতে হবে এই র্যাকেটটার সঙ্গে যুক্ত কে কে আছে। তুমি কি কোনো কিছু জানতে পারলে? তখনই শিবপ্রসাদ বলতে থাকে, স্যার, অনেক কিছু জানার চেষ্টা করলাম কিন্তু কোনোভাবে জানতে পারছি না। একটা একটা বিষয় জানতে পারলাম, এই মেয়েটা মেয়েটা প্রায়ই ট্রাভেল করে, মেয়েটা প্রায়ই ফ্লাইট ধরে ট্রাভেল করে, আর সেম ফ্লাইটেই ও আসে। যখন যখন সেই ফ্লাইটে একটি বিক্রম বলে পাইলট থাকে, সেই দিনই ওই মেয়েটা ট্রাভেল করে। তাছাড়া ওই মেয়েটা ট্রাভেল করে না। আর ওই হসপিটালে উনি প্রতিনিয়ত অ্যাডমিট হন। প্রত্যেকবার যখনই আসে উনি ওই একটা হসপিটালে অ্যাডমিট নেয়, আর ওখানে কোনো কোনো ওনার এন্ট্রি থাকে না। আর তার মানে এটাই দাঁড়াচ্ছে যে ওই হসপিটালও এসবের সঙ্গে যুক্ত। এই হসপিটালের সঙ্গেও ওর কানেকশন আছে, বড় একটা র্যাকেট কাজ করছে। স্যার, বুঝতে পারছেন, আমাদের এই সবকিছু খুঁজে বের করতে হবে। কোনোভাবে কিছু হাতছাড়া করা যাবে না। এখন যদি আমরা হাতছাড়া করে দিই তবে কি করে হবে? তখনই মহিতোষ বাবু বলতে থাকে, আমি বুঝতে পারছি না এই ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়াবে। আমরা কি সত্যি ব্যাপারটা সলভ করতে পারবো? ঠিক তখনই দেখা যায় সৌরভ, মায়া ও ও বলরাম চলে আসে। এরপরে সৌরভ বলতে থাকে, এসবের পেছনে অনেক বড় মাথা কাজ করছে স্যার, সেগুলো জানলে আপনার মাথা থেকে একদম আকাশ উড়ে যাবে। এ কথা শুনে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। তখনই শিবপ্রসাদ বলতে থাকে, তুই কি বলতে চাইছিস? তখনই সৌরভ বলতে থাকে, আমরা আমরা কাহিনীর প্রোফাইলটা দেখেছি, ওখানে ওখানে একটা একটা দুর্ধর্ষ রহস্য আমরা খুঁজে পেয়েছি। তখন এই কথা শুনে দেখা যায় পরশুরাম বলতে থাকে, তুই একদম হেয়ালি করবি না, যা বলবি সোজা সাপটা ভাবে বল, তা না হলে বলার কোনো প্রয়োজন নেই। তখনই দেখা যায় সৌরভ বলে ওঠে, আমরা আমরা কাহিনীর প্রোফাইলে দেখেছি, ওর প্রোফাইলে একটি পিকচার আছে, সেখানে কাহিনী, তটিনী ও একজন একজন পাইলট। সেটা দেখে আমরা অবাক হয়ে গেছি ইতিমধ্যে। এগুলো দেখে আমরা হতভম্ব হয়েছি। তার মানে তটিনী কাহিনীকে চেনে, কাহিনীর সঙ্গে তটিনীর একটা সম্পর্ক আছে। এ কথা শুনে তখনই শিবপ্রসাদ এসে সৌরভের কলার চেপে ধরে আর বলতে থাকে, একদম বাড়াবাড়ি করবি না। তটিনী কিছুতেই আন্ডারওয়ার্ল্ডে যোগ থাকতে পারে না, ও কিছুতেই কিছুতেই আন্ডারওয়ার্ল্ডে থাকতে পারে না। ও কেন কেন এসবের সঙ্গে থাকবে? আমার বিশ্বাস তটিনী কোনো অন্যায় করতে পারে না। তখনই এ কথা শুনে দেখা যায় সৌরভ বলতে থাকে, অনেক তো আড়াল করলি, আর কত আড়াল করবি এভাবে নিজের বউকে? ঠিক
তটিনী ফোন করে আর বলতে থাকে কোথায় তুমি। তখনই শিবপ্রসাদ বলে কেন, আমি তো ডিপার্টমেন্টে এসেছিলাম কাজের জন্য। তখন এই কথা শুনে তটিনী বলতে থাকে আসলে আসলে আমি একটু ও বাড়ি যেতে চাইছি। ছোটকা বারবার ফোন করছে, আইসিটাও বারবার ক্ষমা চাইছে, কান্না করছে, বারবার রিকোয়েস্ট করছে আমি যেন ও বাড়িতে যাই, তাই তাই একটু যেতে চাইছি, তুমি যাবে বলো। তখনই পরশুরাম বলতে থাকে কেন যেতে চাইছো তটিনী, ওখানে গেলে তো অপমানিত হতে হবে, ওখানে যাবার কোনো কারণ নেই, ওখানে যাবার কোনো প্রয়োজনও নেই। তখনই তখনই দেখা যায় তটিনী বলতে থাকে যাই না গো, চলো যাই, কেন যাব না বলো। ওভাবে এভাবে বারবার ক্ষমা চাইছে, তারপরে যদি না চাই ব্যাপারটা কেমন দেখায় না। তখন এই কথা শুনে পরশুরাম বলতে থাকে তবে ঠিক আছে, তবে যাও, সমস্যা নেই, আমি আমি পরে যাব, তুমি ক্যাব বুক করে চলে যেও। তখনই তটিনী বলতে থাকে না না, ক্যাবের কোনো প্রয়োজন নেই, মাস শেষ, এখন তো টাকার অনেক দরকার, তাই না, তাই বলছি ক্যাবের কোনো প্রয়োজন নেই, আমি বাসে করে চলে যেতে পারবো। এরপরেই দেখা যায় এরপর তখনই ফোনটা কেটে দেয় তটিনী। লাট্টু পিকুকে বলতে থাকে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা দাদু বাড়ি যাবো। এরপরে লাট্টু ও পিকু দুজনে অনেক খুশি হয়ে যায়। এরপরে পিকু বলতে থাকে আচ্ছা মাম্মি, ও বাড়িতে গেলে আবার সবাই আমাদের আমাদের অপমান করবে না তো। তখনই তটিনী বলতে থাকে না মা, এখন আর কেউ অপমান করবে না। দুষ্টু দাদুও চাইছে যে আমরা যেন ও বাড়িতে যাই। তখন এ কথা শুনে তোর পিকু বলতে থাকে তবে ঠিক আছে, আসলে মাম্মি ওরা তো আমাদের পাকে অনেক অপমান করে, তাই আমার যেতে ইচ্ছে করে না। তখনই লাট্টু বলতে থাকে হ্যাঁ মাম্মি, আমারও আমারও মোটেও ভালো লাগে না, মোটেও ভালো লাগে না ওখানে যেতে। তখনই এ কথা শুনে দেখা যায় তটিনী বলতে থাকে ঠিক আছে, এখন আর কোনো সমস্যা হবে না, আমরা আমরা যাব ওখানে গিয়ে আজকেই চলে আসবো, ঠিক আছে। তখনই লাট্টু পিকু বলতে থাকে ঠিক আছে মাম্মি, আমরা যাব, আজকেই যাব, আজকেই ফিরে আসবো, থাকবো না ওখানে, ওখানে থাকতে আর মোটেও ভালো লাগে না। ওখানে সবাই সবসময় কেমন যেন করে, শুধু শুধু ফুলমাসি আর ভালো দিয়েই আমাদের ভালোবাসে, তাছাড়া আর কেউ ভালোবাসে না। তখনই দেখা যায় তটিনী বলতে থাকে ঠিক আছে, এবার রেডি হয়ে নাও। এরপরে তটিনী বলতে থাকে সত্যি বাচ্চাগুলোর মনে অনেকটাই ক্ষোভ তৈরি হয়েছে। এদিকে শীতল শীতল নিজের বাড়িতে এসে অস্থির হয়ে ওঠে আর বলতে থাকে আমি ওই পরশুরামকে কিছুতেই ছাড়বো না, ওর কারণে আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, এতগুলো টাকা আমার লস হয়ে গেল। এরপরে বাবার বলতে থাকে সেসবের কথা বাদ দাও, শুধু এটা ভাবো আজকে আজকে বিকালে মিটিং এ তুমি কি জবাব দেবে। তখনই শীতল বলতে থাকে আমাকে ভয় দেখাচ্ছো, আমাকে ভয় দেখাবে না, এত এত সহজ নয় শীতলকে ভয় দেখানো, শীতলকে ভয় দেখানো কারো কারো কম্য নয়। তখন এ কথা শুনে বাব্বার বলতে থাকে তুমি তুমি এমনিতেই এতটা উত্তেজিত হচ্ছ, উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। এরপরে শীতলকে ফোন দেয় পরশুরাম, ফোন দিয়ে বলতে থাকে কি ব্যাপার শিখিনি। তখন এ কথা শুনে শীতল বলতে থাকে আমাকে কেন ফোন করেছো। তখনই দেখা যায় পরশুরাম বলতে থাকে আমি আমি তোমাকে ফোন করিনি, আমি শিখিনীকে ফোন করেছি, যে আমার ভালোবাসা ছিল, যে আমাকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু আমি আমি তখন তার ভালোবাসাটা বুঝতে পারিনি। তুমি তো আমাকে পাগলের মতো ভালোবাসতে, তাই না শীতল, আমি শিবপ্রসাদ বলছি। তখন এই কথা শুনে দেখা যায় দেখা যায় শীতল বলতে থাকে কেন, তুমি তো পরশুরামের আড়াল থেকে শিবপ্রসাদকে কেন বের করছো। আর আমি আমি শীতল, আমি শিখিনি নয়, শিখিনি অনেক আগেই মারা গেছে, শিখিনীর কোনো অস্তিত্ব আমার জীবনে নেই। তখন এই কথা শুনে শিবপ্রসাদ বলতে থাকে আমি জানি তুমি তুমি অনেকটা অনেকটা রাগ করে আছো, কিন্তু কিন্তু শিখিনি, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই, তোমার থেকে আমার কিছু জানার আছে। তখন এই কথা শুনে শীতল বলতে থাকে বললাম না শিখিনি নেই, শীতল আছে। শীতল এখন আন্ডারওয়ার্ল্ডের একজন একজন নামকরা ক্রিমিনাল, তাকে তাকে কেন পরশুরামের দরকার হবে। তখনই পরশুরাম বলতে থাকে আমি বললাম তো আজকে আমি তোমাকে পরশুরাম হয়ে ফোন করিনি, আমি তোমাকে ফোন করেছি শিবপ্রসাদ গাঙ্গুলি হয়ে, আমি শিবপ্রসাদ গাঙ্গুলি হয়ে শিখিনীকে ফোন করেছি, পরশুরাম হয়ে শীতলকে ফোন করিনি। তখনই শীতল বলতে থাকে আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি, আমি তোমাকে ভালোবেসে গেছি, বারবার বলেছি আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তুমি তুমি কখনো সে ভালোবাসার কোনো কোনো পাত্তা দাওনি। আর আমি আমি তোমাকে ভালোবেসেই গেছি, আমি তোমাকে বলছি আমার মতো ভালো তোমাকে এখনো কেউ বাঁচতে পারেনি, পারবেও না। তটিনীও তোমাকে এতটা ভালোবাসা দিতে পারেনি, বলো দিতে পেরেছে। তখনই শিবপ্রসাদ বলতে থাকে আমাকে একটা কথা বলবে। তখনই শীতল বলতে থাকে হ্যাঁ বলো, কি শুনতে চাও। তখনই শিবপ্রসাদ বলতে থাকে সেদিন একটা আমি ভিডিও পেয়েছি, সেই ভিডিওতে তোমাকে, তটিনীকে, বাব্বারকে, নন্দিনী মুখার্জিকে সবাইকে দেখা গেছে, তটিনীকে পুরো অন্য অন্য একটি পরিবেশে দেখা গেছে। সত্যি করে বলো তো তটিনী কি সত্যি অন্যরকম, নাকি ও সত্যি সত্যি একজন গৃহবধূ। তখনই শীতল হাসতে থাকে আর বলতে থাকে খুঁজে নাও, তুমি খুঁজে নাও তোমার ওয়াইফ আসলে কে, তুমি যদি জানো যে তোমার ওয়াইফ কোনো ক্রিমিনাল, তুমি কি তাকে নিজের হাতে শুট করতে পারবে, বলতে পারো। এই কথা বলে ফোনটা কেটে দেয় শীতল। এটা শুনে অবাক হয়ে যায় শিবপ্রসাদ। এদিকে তটিনী বাচ্চাদের নিয়ে
বাসে উঠেছে। ঠিক তখনই বাসের মধ্যে কিছু গুন্ডারা মেয়েদের সঙ্গে অসভ্যতম করতে থাকে। এটা মেনে নিতে পারে না তটিনী। মেনে নিতে না পেরে গুন্ডাদের সামনে গিয়ে দাঁড়ায় তটিনী। এরপরে গুন্ডাগুলোকে বেধড়ক ধোলাই দিয়ে উচিত শিক্ষা দিয়ে দেয় আর বলতে থাকে, তোদের মতো নর্দমার পোকাগুলোর জন্য মেয়েরা রাস্তায় বেরোতে ভয় পায়। তোদের মতো এরকম জঘন্য মানুষের কারণে মেয়েরা রাস্তাঘাটে বেরোতে পারে না। বুঝতে পেরেছিস তোরা? তোদের শিক্ষা দেওয়া উচিত।